শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না। তখনও বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ ছিল যেন রণক্ষেত্র। পুলিশের ব্যারিকেড ভেঙে ঝাঁকে ঝাঁকে রাজধানীতে ঢুকছিলেন লাখ লাখ মানুষ। অন্যদিকে গণভবনে থমথমে পরিস্থিতি। তিন বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শককে তখনও চাপ দেওয়া হচ্ছে কঠোরভাবে আন্দোলন দমাতে। যখন শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝাতে সবাই ব্যস্ত, ঠিক তখনই আসে গোয়েন্দাদের নতুন তথ্য। সেখানে তুলে ধরা হয় ভয়াবহ পরিস্থিতির চিত্র। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। ওই সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটি মানতেই চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে হাতে আসে নতুন গোয়েন্দা তথ্য, যেখানে বলা হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা দিয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে, আর এতে ঘটতে পারে বিপদ। কেননা গণভবনকে রক্ষা করতে গেলে আরও রক্তপাত হতে পারে। তবে সামরিক বাহিনী এটি কোনোভাবে চায়নি। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১টার দিকে সামরিক বিমানে করে ছোট বোন সহ ভারতে পালিয়ে যান মুজিব কন্যা। অভ্যুত্থানের ২ বছর পার হলেও এখনো সেখানে অবস্থান করছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।